কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ তিনি পৌঁছেছেন। সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। অর্ণ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের চেষ্টা বেশি পরিমাণে মানুষকে বেরিয়ে নিয়ে এসে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমরা সেই চেষ্টায় লেগে আছি। দেবনারায়ণবাবু, একেবারে 2011-2021 দুবার এই নাসিরউদ্দিন আহমেদ যার প্রয়াণে আজকে বিধানসভা উপনির্বাচন হচ্ছে কালীগঞ্জে। তৃণমূল কংগ্রেসে তিনি জয়ী হয়েছিলেন, এখানে দীর্ঘদিন কাজ করেছেন। তারপরও দেখুন পদঘাটের কি পরিস্থিতি। মোট 2.5 লক্ষেরও বেশি ভোটার, যার মধ্যে 57% সংখ্যালঘু। তৃণমূল কংগ্রেস জয়ের ব্যাপারে নিশ্চিত, কিন্তু তারপরও এই ওয়েবকাস্টিং নিয়েও তাদের এত অভিযোগ কিসের? আশঙ্কার জায়গা এখনো থেকে যাচ্ছে। দেখুন রাস্তাঘাট নিয়ে মানুষের ক্ষোভ কিন্তু রয়েছে, প্রচারের সময় আমরা সেটা দেখেছি। এটা মাথা ব্যথার কারণ নয়? প্রথম কথা হচ্ছে টেন্ডারে আমরা কি দেখি, যে যারা বিটটাকে লোয়েস্ট বিটটাকে আমরা সেটাকে প্রেফার করি। এখন এটা দেখা যাচ্ছে লোয়েস্ট না, আমার প্রেফারেন্স যেখানে সেখানে, এখানে গণতন্ত্র নেই। তার মানে আমি গুজরাটের লোকটাকে পরিষ্কার তো তৃণমূলে পরিষ্কারই বলছে, টেন্ডারে একটা বিট হয়, কাকে তুমি নিলে কি করে? সে যদি বিটে খুব হাইয়েস্ট টেন্ডার দেয় তাকে কি তুমি পছন্দ করতে পারো? তাহলে মানে কি টেন্ডারটাকে নালান ভয়েস করলাম, আমার প্রেফারেন্স অনুযায়ী নিলাম, এই হলো প্রথম। তার মানে গুজরাটের কোম্পানি নেব। আমার একটা কৌতূহলের জায়গা, এই শহরে আমরা ত্রিফলা দেখেছিলাম, সেই সময় একটা টেন্ডার হয়েছিল, সেই টেন্ডার নিয়ে কিন্তু বিশাল দুর্নীতির অভিযোগ উঠেছিল। আপনি এখন টেন্ডারে গণতন্ত্রের কথা বলছেন, কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে টেন্ডার ডাকা এবং সমস্ত ক্ষেত্রে টেন্ডার ডাকা হয় এবং সেখানে যথাযথভাবে গণতন্ত্র পালিত হয় কি? দুর্নীতি যেখানে হয়ে থাকে দুর্নীতিকে স্বীকার, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ইলেকশনের ব্যাপারে যারা ওয়েবকাস্টিং করছে তা যদি গণতন্ত্র বহির্ভূত হয়, তার মানে টেন্ডারের নিয়ম এটাও তো গণতন্ত্র। সে গণতন্ত্র বহির্ভূত, তার মানে কি ইচ্ছা করে রাজনৈতিক ষড়যন্ত্র? এর পিছনে নিশ্চয়ই রাজনীতি রয়েছে, রাজনৈতিক ষড়যন্ত্র। এবং সেই ষড়যন্ত্রটা কখন শুরু হচ্ছে শতরূপ? ঠিক কালীগঞ্জের উপনির্বাচন, একটা মাত্র কেন্দ্র যেখানে একটা উপনির্বাচন শুরু হচ্ছে, এখান থেকে কিন্তু ব্যাপারটা শুরু হচ্ছে। থাকবে 1 বছর, অর্থাৎ 2026। ভুলভাল ভাবে টেন্ডার দিয়ে গুজরাটকে আউটসোর্স করার যে রাজনৈতিক ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের এই ভারতবর্ষে সবচেয়ে বড় ভিকটিম হচ্ছেন দেবনারায়ণ সরকার। আমার পাশে বসে আছেন। এই দেবনারায়ণ সরকারের মতো একজন মানুষ এত বছর ধরে তৃণমূল করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এত গলা ফাটিয়েছেন। আজকে উনি আনঅফিসিয়াল তৃণমূল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাট থেকে ইউসুফ পাঠানকে এবং সাকেত গোখলেকে বেআইনি টেন্ডার দিয়ে পশ্চিমবাংলার তৃণমূলের এমপি বানিয়েছেন। আমরা জানতে চাই, ইউসুফ পাঠান এবং সাকেত গোখলে কোন টেন্ডার জমা দিয়েছিল তৃণমূল অফিসে, কত টাকা দিয়েছিল, যে দেবনারায়ণ সরকারের মতো মানুষকে আনঅফিসিয়াল করে রেখে দুটো গুজরাটিকে ধরে এনে বাংলার এমপি করা হয়েছে? আমি জানতে চাই। দ্বিতীয় কথা, আজকে যে ইলেকশনটা হচ্ছে, যে আলোচনাটা হচ্ছে, দেখুন কালীগঞ্জে আমি দেখলাম যে আলিফা আহমেদ বলে যিনি তৃণমূলের প্রার্থী, উনি জনগণকে আনার অনেক ব্যবস্থা করছেন, খুব ভালো কথা। আচ্ছা, আপনি আপনার এমপি কে আনার ব্যবস্থা করতে পারলেন না একবার? ওই কালীগঞ্জ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে মহুয়া মৈত্র তো কোথায়? তিনি উনি কয়েক সপ্তাহ আগে উনি বিয়ে করেছেন, ওনাকে তার জন্য শুভেচ্ছা, কিন্তু বেশ কদিন হয়ে গেছে উনি দেশে ফিরছেন না। আমি আপনাদেরকে বলছি, ভোটটা আজকে হয়ে গেলে আবার মহুয়া মৈত্র দেশে ফিরবেন, যাতে এই আলিফা আহমেদ হয়ে প্রচার না করতে হয়, যাতে এই নাসিরউদ্দিন আহমেদের মেয়ের হয়ে প্রচার না করতে হয়, তার জন্য মহুয়া মৈত্র বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। উনি ভারতে মাটিতে পা রাখছেন না, খালি কালীগঞ্জে এনার পাশে দাঁড়াবেন না বলে। এই আহমেদের সঙ্গে মহুয়া মৈত্র দীর্ঘদিনের একটা রাজনৈতিক দূরত্ব, এবং আমি বলছি ওনার নিজের এমপি কে আনতে পারলেন না প্রচার করার জন্য, কৃষ্ণনগরের এমপি কে। এবং আমি আমার একটা কথা বলি, আমি খালি একটা প্রশ্ন, যদি আপনাদের প্রতিনিধির সাথে আবার ওনার কথা হয় আলিফা আহমেদের, আমি অনুরোধ করবো প্রশ্নটা করার জন্য। আলিফা আহমেদ কৃষ্ণনগর শহরে যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছেন, ওই বাড়িটা ওয়াকফের সম্পত্তি বেআইনিভাবে ওনার বাবার দখল করা, হ্যাঁ কি না? মিথ্যে বলছি, এটা সত্যি বলছি? যদি আমি মিথ্যে বলি, আজকে আমি এবিপি স্টুডিওতে বসে কথাটা বলছি, এই মুহূর্তে আমার বিরুদ্ধে মামলা। প্রথম কথা হচ্ছে যে কথাটা বললো যে আউটসোর্স করে কিছু গুজরাটি এখানে আনা হয়েছে, আউটসোর্স করা হয়েছে কিনা, কার মেরিটটা কোথায়, সেই জিনিসটা হয়তো নিশ্চয়ই কেন হবে না? আমার সঙ্গে না অত দিয়ে আমার লাভ। 2 নম্বর,
আজকে মহুয়া মৈত্র এখানে এসে এটা তো ভালো, মহুয়া মৈত্র বাদ দিয়ে যদি ইলেকশনে জিততে পারে নাকি শাসক দলের গোষ্ঠী সবাইকে একসঙ্গে কাজ করার কথা বলছে, সেই একজোট হওয়াটা কি এই একটা উপনির্বাচনের ক্ষেত্রে সম্ভব হলো না? সেই কারণে কি মহুয়া মৈত্রী দূরত্ব বজায় রাখলো? বিজেপির প্রার্থী আশিস ঘোষ, তার কিন্তু অভিযোগ রয়েছে, দেখুন। বার করে দেয়, দেখুন এদের প্রিজাইডিং অফিসার বলুন আর যাই বলুন, এরা তৃণমূলের ক্যাডার, তৃণমূলের নির্দেশে কাজ করছে, যার জন্য আমরা এটা নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং তার কিন্তু সেন্ট্রাল ফোর্স তো রয়েছে এখানে, সেন্ট্রাল ফোর্স তো রয়েছে, সেন্ট্রাল ফোর্স তাহলে না, বুথের এজেন্ট নেই, বুথকে বিভিন্ন রকম এরা পরিকল্পনা করছে, হুমকি, যেমন সেন্ট্রাল ফোর্স তো রয়েছে, তাহলে আমরা জানিয়েছি স্যার, এটা আমরা জানিয়েছি কিভাবে সঙ্গে যোগাযোগ করতে পেরেছে, এখনই আমাদের যোগাযোগ হবে। আমি শত্রুপের কাছে এই জায়গায় যাবো। কিছুক্ষণ আগেই আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন যে নির্বাচন কমিশন কিন্তু একেবারে স্বচ্ছভাবে নির্বাচন পরিচালনা করতে প্রস্তুতি নিয়েছে। 2026-এর কথা ধরে যদি এটাকে আমরা ট্রেলার হিসেবে ধরি, তাহলে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন থেকেই শুরু হচ্ছে। 2024-এ একাধিক অভিযোগ ছিল লোকসভা নির্বাচনে শতরূপ, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে, কেন্দ্র বাহিনী মোতায়েন ইত্যাদি প্রভৃতি বিভিন্ন নিয়ে। কিন্তু এবার দেখা যাচ্ছে 100% ওয়েবকাস্টিং, শুধু বুথের ভেতরে নয় বাইরে। শুধু তাই নয়, 2024-এর ক্ষেত্রে যে অভিযোগ কোম্পানির বিরুদ্ধে, যাদের দায়িত্ব ছিল তাদের বিরুদ্ধে ওঠায় 1.5 কোটি টাকা পেনাল্টি পর্যন্ত তাদেরকে দেওয়া হয়েছে, জরিমানা করা হয়েছে। দেখো, আমি একটা কথা বলছি আমার নিজের অভিজ্ঞতা থেকে, এইটুকু বলতে পারি। দেখো, আশাবাদী হতে পারলে ভালো হতো। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এটা কালীগঞ্জ স্পেসিফিক নয়, আমাদের দেশে একটা ট্রেন্ড হচ্ছে, একদিকে যেরকম আমরা বলি যে লোকসভা কি বিধানসভা নির্বাচন সেন্ট্রাল ইলেকশন কমিশন পরিচালনা করে, আমাদের প্রত্যেকের এই ব্যাপারে আমার ধারণা আমরা একমত হব, যেদিন ভোটটা হয়ে যায়, যত অভিযোগ হলো, যত এফআইআর হলো, যা হলো, পরের দিন থেকে ইলেকশন কমিশন কোনো দায়িত্ব নেয় না, একবার রাত গাই বাদ গাই। তারপরে ভোটের আগে কে খুন হলো, কার মাথা ফাটিয়ে দেওয়া হলো, কোথায় কোন অপরাধ হলো, কোথায় কালো টাকা ধরা হলো, একটা ঘটনারও কোনো ফলো আপ ইলেকশন কমিশনের পক্ষ থেকে করা হয় না। হয়েছে এই যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ, কিন্তু কি বলতো, দেখো এইটা না অনেকটা হচ্ছে, মানে কি বলবো, মানে 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 কি বলবো, মানে খাতায় কলমে কাজ যারা করছে, ব্যাক অফিস কাজ যারা করছে তাদের, কিন্তু ভোটের দিন ভায়োলেন্স, ভোটের দিন সন্ত্রাস, গায়ের জোরে লোককে তুলে দেওয়া, এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে আমি বলছি খেয়াল করে দেখবে, কোনো একটা ক্ষেত্রে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যেদিন ভোট হয়ে গেল তারপরে ফলো আপ করা হয় না। যার ফলে যেটা হয়, এই যে কথাটা যে ভোটের পর ইলেকশন কমিশন থাকবে না, তখন আমরা থাকবো, তখন তুই কি করবি, এই প্রশ্নের কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। আর আমি একটা সেন্টেন্স খালি বলছি এখানে, এই যে আশিস ঘোষ বলে যিনি বিজেপি প্রার্থী, তার যে ঘটনাটা দেখলাম যে একটা বুথে পোলিং এজেন্ট বসানো যাচ্ছে না, আরে আপনি তো নিজেই তাদের তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট, বিজেপি প্রার্থী যিনি, কেন কথাটা বলছি, দেবগ্রাম পঞ্চায়েত, এখানে শতরূপাও আছেন, উনি বলুন আমি ভুল বলছি কিনা, দেবগ্রাম পঞ্চায়েত এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপির জোট চালাচ্ছে, এবং সেই তৃণমূল বিজেপির জোট পঞ্চায়েতে এই আশিস ঘোষ হচ্ছেন কৃষি ও প্রাণী সম্পদ সঞ্চালক। তৃণমূলের সমর্থনে উনি কৃষি ও প্রাণী সম্পদ সঞ্চালক হয়ে বসে আছেন। আপনি নিজেই তো তৃণমূলের পোলিং এজেন্ট, আপনার হয়ে আবার কোন বিজেপির পোলিং এজেন্ট? এবং দেবগ্রাম পঞ্চায়েতে 4 বারের বিজেপির ক্যান্ডিডেট। ভোটটা এজেন্ট ছাড়াও বহু রাজ্যে হয়, তুমি মানে এটা পশ্চিমবাংলার মানুষ জানে না, বহু রাজ্যে কিন্তু এজেন্ট ছাড়াও ভোট হয় এবং স্বাধীন নিরপেক্ষভাবেই ভোট হয়। কিন্তু আমাদের রাজ্যে কোনো এজেন্ট যদি কোনো পক্ষে না থাকে, সঙ্গে সঙ্গে শাসক দল ঝাঁপিয়ে পড়ে এবং সেই ভোট বুথের ভোটটা নিজের মতন করিয়ে নেয়। একটা কথা বলো না, প্রভাকাণ্ডা does not deceive people, it merely helps them to deceive themselves. এরিক হফার কেন বলছি, মিথ্যা জিনিস জনগণকে প্রভাবিত করতে পারে না, তাদেরকে প্রভাবিত করে যারা অভিযোগ করছে, তারা নিজেই মানুষের দ্বারা প্রভাবিত হয়, প্রতারিত হয়। আমার বক্তব্যটা এখানে কেন, একটু আগে বিশ্বনাথ বাবু বললেন কি, একজন যদি না থাকে কোনো এজেন্ট, তাহলে শাসক দল বিরোধীরা একটা চাপে পড়ছে। বিরোধীরা, এটা শুধু শাসক দলের বক্তব্য, কোনো এজেন্ট যদি কোনো জায়গায় না থাকে শাসক দল চাপিয়ে পড়ে, বিরোধীরা তো চাপিয়ে পড়ে। তাদের অভিযোগ এজেন্টই তো নেই, বিরোধী দল বিরোধীর অভিযোগ যদি বিরোধীরা এজেন্ট না পারলে না, বিরোধী দল কেন, শাসক দল না, বিরোধীরা তা নয়। তাহলে উনি বলছেন এটা কোনো ব্যাপার না, অন্য রাজ্যে আগের দিন বা দুদিন আগে পুরো ডিটেলস দেওয়া হয়, তারপরে তারা আই কার্ড পায়। তো সেই জন্য তখন তাদের পয়েন্ট আউট করা উচিত ছিল, যদি ইলেকশন কমিশনের প্রবলেম, মানে যদি এখানে প্রবলেম হয়ে থাকে তখনই করা উচিত ছিল। সেটা না করে আজকে সকালবেলা বলছে না তুমি বসতে পারবে না।
তো ন্যাচারালি মনে হবে যে তারা শাসক দলের হয়ে কাজ করছে, এবং শাসক দল এইটা সিস্টেম্যাটিক্যালি করে, সবই ন্যাচারাল। তার কারণ আপনারা এই আমার মনে হয় একটা জায়গায় টেকনিক্যাল ভুল হচ্ছে। শত্রুপা যেটা বলছেন ওটা পোলিং এজেন্টের ক্ষেত্রে না, ওটা কাউন্টিং এজেন্টের ক্ষেত্রে করা হয়, যে আগে থেকে দিয়ে না না আই কার্ড পোলিং এজেন্টের হয় না। পোলিং এজেন্টের আই কার্ড বলতে যেটা হয়, পোলিং এজেন্টের রিক্রুটমেন্ট ফর্ম, সেটা আগে থেকে তার নাম দেওয়া হয় না, সেটা রিক্রুটমেন্ট ফর্মটা বালকে দেওয়া হয়, সে ক্যান্ডিডেট যে সে সই করে বা তার ইলেকশন এজেন্ট সই করে দেয়, এটা ব্যাপার না। কিন্তু প্রশ্নটা হচ্ছে এইটা ঠিক এখানে যে যিনি যাকে প্রিসাইডিং অফিসার করা হয়েছে তিনি নিয়মটা জানতেন না, তাহলে কেন এরকম হবে যে একটা বুথে, এটা আমার দলের ব্যাপার না, কিন্তু আমি বলছি একটা বুথে তৃণমূলের পোলিং এজেন্ট আমি ধরে নিচ্ছি সে একটা বেআইনি দাবি করছে, কিন্তু প্রিসাইডিং অফিসার যার কিনা তার আগে ইলেকট্রাল ট্রেনিং হয়েছে এবং যার কিনা এই বুথের মধ্যে ক্ষমতা যে ম্যাজিস্ট্রেটের সমতুল্য, সে হচ্ছে তৃণমূলের কথায় একটা ভুল অর্ডার দিচ্ছে। এর পেছনে তো কি কারণ আছে আমরা সবাই বুঝতে পারি। এবং এখানে যে কথাটা বলছি, যেটা বিশ্বনাথ স্যার বললেন, দেবনারায়ণবাবু অনেক কথা বললেন, কোনো পার্টিরই কোনো পোলিং এজেন্ট থাকবে না সেটা একটা জিনিস, কিন্তু একটা পার্টির থাকবে এবং তারা নিশ্চিত করবে যে অন্য কোনো পার্টির থাকবে না। এই দাদাগিরিটা সমর্থন করা যায় কিনা? পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে, আমিও বলি রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হয়নি, আগামী বিধানসভাতেও ভোট দিতে দেওয়া হবে না। আচ্ছা, কদিন আগে তো মোদির সাথে শুভেন্দু অধিকারী একসঙ্গে সভা করলেন আলিপুরদুয়ারে, মোদির সামনে বলতে পারতেন তো কথাটা। প্রেসিডেন্টস রুলটা তো আর এবিপি আনন্দ স্টুডিও থেকেও জারি করা হবে না, আর পশ্চিমবাংলার রাজ্যপালও জারি করবেন না, আমি যতদূর জানি, বা বিধানসভা থেকেও আইন পাস করা হবে না। প্রধানমন্ত্রীর সামনে বললেন না কেন? দেখুন কথাটা কি হচ্ছে, যে শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতা এই দাবি করেছেন, এমনকি আপনাদের মনে থাকবে সন্দেশখালীর পরে মহিলা কমিশনের চেয়ারপারসন রাজ্যপালের পাশে বসেই দাবি করেছিলেন বা এই কথাটা বলেছিলেন, কিন্তু কোনোদিন এই সমস্ত কথা স্বাভাবিক কারণেই কেন্দ্রের সরকার পাত্তা দেয় না, ভ্রুক্ষেপ করে না। অতএব আর পশ্চিমবাংলায় যদি তৃণমূল কংগ্রেসকে সত্যি বিপদে ফেলার থাকতো, তাহলে তৃণমূল এমন অনেক অপরাধ করেছে যার তদন্ত এখন কেন্দ্রের হাতে আছে, কোনো ঘুরপথে নয়, আইনি পথেই, জাস্ট সিবিআই আইনি পথেই তৃণমূলকে বিপদে ফেলতে পারতো। তা যখন করেনি, এই সমস্ত গিমিক করার মানে সকলকে ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য।